প্রথমে কি আছে দেখো, নাম্বার 1 গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। এখানে দুইটি লাইন দেওয়া আছে, মানে দুইটি অঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে কথায় লেখা আছে। আমাদের কি করতে হবে, এটাকে গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করতে হবে। চলো শিক্ষার্থীরা নাম্বার 1 সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 1 গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। প্রথমটি কি লেখা ছিল, নাম্বার 1 127 ও 25 বিয়োগফল 100 এর সমান নয়। 127 ও 25 বিয়োগফল, এই জন্য আমরা প্রথমে কি লিখবো, সমাধান 127 বিয়োগ 25। তারপরে বলেছে 100 এর সমান নয়, এই জন্য আমরা কি করব, সমান নয় চিহ্ন দিব, তারপরে লিখবো 100। এরপরে নাম্বার 2 25 ও 24 গুণফল 500 এর চেয়ে বড়। 25 আর 24 গুণফল হবে 500 থেকে বড়, তাহলে এখানে লিখবো সমাধান 25 গুণ 24 বৃহত্তর চিহ্ন 500। এর পরবর্তীতে আছে নাম্বার 2 খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে দুইটি গাণিতিক বাক্য দেওয়া আছে এবং দুইটি করে খালি ঘর দেওয়া আছে। আমাদের এখানে প্রক্রিয়া প্রতীক বসাতে হবে। চলো শিক্ষার্থীরা আমরা নাম্বার 2 সমাধান করে দেখে নিই। নাম্বার 2 খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। নাম্বার 1 ছিল 9 ফাঁকা ঘর 7 সমান সমান বা 1260 ফাঁকা ঘর 20। এখানে আমরা প্রথমে কি করব, এই সাইডটা করব। এখানে 9 এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে কি হবে 63, এবং 1200 কে যদি 20 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 63। দেখো এখানে আমি সাইডে ভাগ করেছি, ভাগ করলে আমার ভাগফল এসেছে 63। তার মানে দেখো এখানে দুইটার ক্ষেত্রেই কিন্তু উত্তর সঠিক, মানে সমান এসেছে। আর যেহেতু আমাদের এখানে মাঝখানে সমান চিহ্ন ছিল, তার মানে উত্তর যেহেতু সমান এসেছে, আমাদের এই প্রক্রিয়া প্রতীক দুইটি বসালে এই গাণিতিক বাক্যটি সঠিক হবে। তাহলে আমরা এখন কি লিখবো, অতএব 9 গুণ 7 সমান সমান 1260 ভাগ 20। নাম্বার 2 87 ফাঁকা ঘর 38 সমান সমান 7 ফাঁকা ঘর 7। এখানে 87 বিয়োগ 38 যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল আসবে 49। আবার এবং 7 এর সাথে 7 গুণ করলে 7 7 49 আসে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে বিয়োগ আর গুণ হবে, সেটা আমরা বুঝবো কিভাবে? এটা হচ্ছে আমাদের নিজেদের সাইডে আগে করে দেখতে হবে। যেমন 87 সাথে 38 আমরা যোগ করে দেখতে পারি, সেইভাবে আমরা এই সাইডেও এই দুইটাকে যোগ করে দেখতে পারি। যোগ করলে যদি উত্তর সমান হয় তাহলে যোগই হবে, আর যদি সমান না হয় আবার এই সাইডকে আমরা গুণ করে দেখতে পারি যে উত্তরটা সমান আসে কিনা। এভাবে করে করে দেখতে হবে। আমি করে দেখেছিলাম, এই জন্য আমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিতে পেরেছি। 87 বিয়োগ 38, 87 থেকে 38 বিয়োগ করলে 49, এবং 7 7 49 হয়, এটা তো আমরা জানি নামতা থেকে 49। তাহলে এখানে উত্তর দুইটি সমান এসেছে। যেহেতু আমার মাঝখানে সমান চিহ্ন ছিল, তার মানে আমাদের যেহেতু উত্তর সমান এসেছে, আমাদের এই দুইটা প্রক্রিয়া প্রতীককে এখানে ব্যবহার করতে হবে। অতএব 87 বিয়োগ 38 সমান 7 গুণ 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 3। নাম্বার 3 আছে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। এখানে দুইটি গাণিতিক বাক্য দেওয়া আছে, এই গাণিতিক বাক্যগুলো সত্য নাকি মিথ্যা সেটা আমাদের যাচাই করতে হবে। চলো শিক্ষার্থীরা নাম্বার 3 সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 3 কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। নাম্বার 1 এখানে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, বাম পক্ষ সমাধান করব, তারপর ডান পক্ষ সমাধান করব। সমাধান করার পর এখানে যেহেতু গাণিতিক বাক্যে আমার এই ক্ষুদ্রতর চিহ্নটি দেওয়া আছে, আমরা দেখব যে এই সাইডের যে উত্তরটা বের হবে, বাম পক্ষের উত্তরটা যদি ডান পক্ষ থেকে ছোট হয় তাহলে আমরা বলবো যে এই গাণিতিক বাক্যটি সঠিক, আর যদি বড় হয় তাহলে বলবো সঠিক নয়। তাহলে এখন আমরা শুরু করি। দেখো বাম পক্ষ 32 ভাগ 4 ভাগ 2, এখানে দুইটি ভাগ চিহ্ন, এই জন্য আমরা কি করব, আগে বাম সাইডের কাজটা আগে করে নিব। বাম সাইডে আছে 32 ভাগ 4, আগে 32 এর সাথে 32কে যদি 4 দিয়ে ভাগ করি 4 8 32 হবে, ভাগফল হবে 8। ভাগ 2 এর কাজ করিনি, এই জন্য ভাগ 2 এখানে লিখে নিলাম। আবার 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। ডান পক্ষ 32 ভাগ 4 ভাগ 2, এটা হচ্ছে ব্র্যাকেটে। যেহেতু এটা প্রথম বন্ধনীর ভিতরে আটকানো আছে, এই জন্য আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। সমান সমান 32 ভাগের কাজ আগে করবো না, এই জন্য 32 ভাগ 32 লিখে নিলাম। 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 32 কে 2 দিয়ে ভাগ করলে হবে 16, 16 দুগুণী 32। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বাম পক্ষের যে উত্তরটা 4 16 থেকে ছোট। এখানে তাহলে আমরা লিখবো এখন, এখানে 4 ক্ষুদ্রতর 16, যেহেতু 4 অপেক্ষা 16 বড়, অতএব বাক্যটি সত্য। নাম্বার 2, নাম্বার 2এও একটি গাণিতিক বাক্য দেওয়া আছে এবং এখানে মাঝখানে দেওয়া আছে সমান চিহ্ন। তার মানে আমাদের এই পাশে যে উত্তরটা বের হবে সেটা, আর এটা হিসাব করলে যে উত্তরটা বের হবে সেটা, দুইটা হবে সমান। যদি সমান হয় তাহলে সমান আমরা বলবো এই গাণিতিক বাক্যটি সত্য, আর যদি সমান না হয় তাহলে বলবো মিথ্যা। বাম পক্ষ 4 গুণ 6 যোগ 3 গুণ 5, এখানে গুণ আর যোগ দুইটা প্রক্রিয়া প্রতীক আছে। আমরা প্রথমে গুণের কাজ করব, এজন্য গুণ এখানে দুইটা আছে, আবার এই পাশে একটা এই পাশে একটা, দুইটা কাজই আমি কিন্তু এক লাইনে করে নিব। 4 6 24, যোগ চিহ্ন দিব, 3 5 15। এবার 24 আর 15 যোগ করলে হবে 5 আর 4 9, 2 আর 1 3, 39। ডান পক্ষ 4 গুণ প্রথম বন্ধনী 6 যোগ 3 প্রথম বন্ধনী বন্ধ গুণ 5, এখানে যেহেতু বন্ধনী দেওয়া আছে প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। তাহলে 4 গুণ লিখে নিলাম, 6 এর সাথে 3 যোগ করলে 9 গুণ 5। এখন গুণ করব, গুণের ক্ষেত্রে আমরা কি করব, বাম সাইডে আগে করব তারপর ডান সাইডে করব। বাম সাইডে আছে এই দুইটি সংখ্যা, এজন্য আমরা 4 নং 36 আগে করে নিলাম গুণ 5। এবার আমরা 36 কে 5 দিয়ে গুণ করব, 5 36 হবে, 5 6 30 শূন্য, হাতে রইল 3,
3 5 15 আর 3 যোগ করলে 18, 180। এখানে কিন্তু 39 আর 180 সমান হয়নি, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এখানে সমান হবে। যেহেতু সমান হয়নি তাহলে এখানে এখন আমরা লিখতে পারি যে এখানে 39 সমান নয় 180। যেহেতু 39 সমান 180 নয়, এখানে লেখাটা হবে 39 সমান নয় 180। অতএব বাক্যটি মিথ্যা। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 4। নাম্বার 4-এ আছে বাক্যের খালি ঘরে সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা নাম্বার 4 সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 4-এ বাক্যের খালি ঘরে সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। নাম্বার 1-এ ছিল 49 ভাগ ফাঁকা ঘর সমান সমান 56 ভাগ 8। এখানে আমরা এই ফাঁকা ঘরের মান নির্ণয় করব। এখন দেখো তোমরা এই অঙ্কটা একটু খেয়াল করে দেখবে। আমরা প্রথমে কি করব, এই যে ডান সাইডে আমাদের যে হিসাবটা আছে সেটা আগে করে নিব। করে নেওয়ার পর এই বাম সাইডে শুধুমাত্র ফাঁকা ঘর রেখে বাকি যা আছে সব ডান সাইডে নিয়ে যাব। তারপরে হিসাব করার পর কিন্তু আমার এই ফাঁকা ঘরের উত্তরটা বের হয়ে যাবে। এখন দেখো আমরা প্রথমে যেহেতু ডান সাইডের কাজ করব, বাম সাইডে যা আছে এই লাইনে সেম লিখে নিব। তারপর 49 ভাগ ফাঁকা ঘর সমান সমান 56কে 8 দিয়ে ভাগ করলে হবে 7 8 56 7। এখন দেখো 49কে আমরা ওই সাইডে নিয়ে যাব। একটু খেয়াল করবে, একটু বেশি মনোযোগ দিবে। ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু শিখেছিলাম যে কোনো চিহ্ন যদি এই বাম সাইড থেকে ডান সাইডে নেওয়া হয় তাহলে এর বিপরীত চিহ্নটা হয়ে যায়। যেমন গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে এই পাশে গেলে গুণ হয়ে যায়। কিন্তু যখন ফাঁকা ঘর মাঝখানে হবে তার সামনে ভাগ চিহ্ন থাকবে এবং তার সামনে কোনো সংখ্যা থাকবে। যখন ফাঁকা ঘর মাঝখানে হবে এবং তার সামনে ভাগ এবং তার সামনে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যা আর এই ভাগ চিহ্নটা যখন আমরা ডান সাইডে নিয়ে যাব তখন এই নিয়মটা একটু ব্যতিক্রম হবে। সেটা কি হবে, এই 49 ভাগকে আমরা সামনে লিখবো। এই ক্ষেত্রে কিন্তু আমার এই ভাগটা কোনো পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে আমার ভাগের কোনো পরিবর্তন হবে না। এটা একটু খেয়াল রাখবে। এটা শুধুমাত্র এই ভাগের ক্ষেত্রে, যখন ফাঁকা ঘর মাঝখানে হবে আর ভাগ চিহ্ন থাকবে, তার সামনে ভাগ চিহ্ন থাকবে আর তার সামনে সংখ্যা থাকবে, এই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তখন আমরা কি করব, বা লিখবো। এই ফাঁকা ঘরটাকে এখানে সামনে রেখে 49 ভাগকে পুরোটা ওই সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই 49 ভাগটাকে আমরা আগে লিখবো, তারপরে এইখানে যে ডান সাইডে সংখ্যা ছিল তাকে লিখবো, তারপর ডান সাইডে যে সংখ্যাটা ছিল তাকে লিখবো। লিখলে কি হবে, 49 ভাগ 7। অতএব যেহেতু আমরা এই ভাগ করলে এই অঙ্কটা এই লাইনে শেষ, এর জন্য এখানে আমরা দিব অতএব ফাঁকা ঘর সমান সমান 49কে 7 দিয়ে ভাগ করলে হবে 7, কারণ 7 7 49। অতএব আমরা কি লিখতে পারি, গাণিতিক বাক্যটি সত্য হবে যদি 49 ভাগ 7 সমান সমান 56 ভাগ 8 হয়। নাম্বার 2-এ ছিল 5 যোগ 8 গুণ ফাঁকা ঘর সমান সমান 53। এখন আমরা কি করব, একইভাবে একটা একটা করে সংখ্যা ওই সাইডে নিয়ে যাব, একটা একটা করে সংখ্যা ডান সাইডে নিয়ে যাব। ডান সাইডে একটা সংখ্যা আছে, এজন্য এখানে কোনো হিসাবের এখন প্রয়োজন নেই। এখন আমরা কি করব, বাম সাইড থেকে একটা সংখ্যা ওই পাশে নিয়ে যাব। যেমন এখানে 5 আছে, প্রথমে আমরা যদি 5কে ওই সাইডে নিয়ে যাই, দেখো 5-এর সামনে কি আছে, কিছু নেই, মানে এটা সামনে একটা যোগ আছে। আর 8-এর সামনে যোগ আছে, যোগটা সামনে না লিখলেও আমাদের হবে। যেহেতু 5কে আমরা ওই সাইডে নিয়ে যাচ্ছি, এজন্য এখানে লিখবো বা 8 গুণ ফাঁকা ঘর। এখন তোমরা বলতে পারো 8-এর সামনে যোগ চিহ্ন কেন দেননি, কারণ এখানে যোগ ছিল। যোগ সামনে দিলেও হয়, না দিলেও হয়, কিছু নাই মানে ওখানে যোগ, এটা আমরা বুঝতে পারি। এখন 5কে ওই সাইডে নিলাম, 5-এর সামনে কিছু নেই, তার মানে যোগ আছে, যোগ ওই পাশে গেলে হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা লিখবো 53 বিয়োগ 5। এখন দেখো বা 8 গুণ ফাঁকা ঘর সমান সমান 53 থেকে 5 বিয়োগ করলে 48। আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই পয়েন্টটা একটু খেয়াল করবে। যখন আমরা গুণ করব, যখন আমরা কোনো গুণের সংখ্যা ডান সাইডে নিয়ে যাব, কোনো গুণের সংখ্যা ডান সাইডে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে ফাঁকা ঘর যদি মাঝখানে হয়, আর ফাঁকা ঘরের সামনে গুণ চিহ্ন এবং তার সামনে সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব, এই গুণটা ওই সাইডে হয়ে যাবে ভাগ, আর এই সংখ্যাটা আমরা পরবর্তীতে লিখবো। ভাগের ক্ষেত্রে করেছিলাম যে পুরাটাকে আমরা এই সাইডে লিখে নিয়েছিলাম আর ডান সাইডের সংখ্যাটা পরে লিখেছিলাম। কিন্তু গুণের ক্ষেত্রে আমরা কি করব, ফাঁকা ঘর মাঝখানে থাকলে গুণটা ওই পাশে হয়ে যাবে ভাগ, আর এই বাম সাইডে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই ভাগের পরে বসবে। আচ্ছা, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বা ফাঁকা ঘরটা যেহেতু এই সাইডে রাখবো, শুধু ফাঁকা ঘর সমান সমান 48 ভাগ 8। অতএব এই লাইনে শেষ হয়ে যাবে, জন্য লিখলাম অতএব ফাঁকা ঘর সমান সমান 48কে 8 দিয়ে ভাগ করলে 6 8 48 হয়, এখানে হবে 6। অতএব আমরা লিখবো গাণিতিক বাক্যটি সত্য হবে যদি 5 যোগ 8 গুণ এই ফাঁকা ঘরে 6 সমান সমান 53 হয়। আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। তবুও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে তোমাদেরকে আবার বুঝিয়ে বলবো। এর পরবর্তীতে আছে নাম্বার 5। আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? চলো শিক্ষার্থীরা নাম্বার 5 সমাধান করে এখন আমরা দেখে নিই। দেখো নাম্বার 5, আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো,
এক প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে দিল। আমিনা এক প্যাকেট বেলুন কিনলো, কিন্তু প্যাকেটে কতগুলো বেলুন ছিল আমরা জানি না, সেখান থেকে সে 20টি বেলুন নিজের জন্য রেখে দিল। তার মানে কি, প্যাকেট থেকে 20টি বেলুন কমে গেল। এখন দেখো, অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। অবশিষ্ট যে বেলুন আছে 12 জনকে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে 10টি করে বেলুন পেলো। তার মানে একজন বন্ধু বেলুন পেলো হচ্ছে 10টি, তাহলে 12 জন বন্ধু মোট কতগুলো বেলুন পেলো সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সেই যতগুলো 12 জন বন্ধু যতগুলো বেলুন পাবে, তার সাথে যদি আমরা আরো 20 যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে প্যাকেটে কতগুলো মোট বেলুন ছিল। এখানে আমাদের এটাই চেয়েছে যে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল। তাহলে এখন দেখো, এই অঙ্কটা আমরা দুইটা উপায়ে সমাধান করব। আমি প্রথমে তোমাদের ব্যাখ্যামূলক সমাধান দেখাবো, পরে গাণিতিক বাক্যের সাহায্যে দেখিয়ে দিব। দেখো, সমাধান 1, একজন বন্ধু বেলুন পেল 10টি, অতএব 12 জন বন্ধু বেলুন পেল, বেশি পাবে, এজন্য কি হবে 12 গুণ 10টি। 12 সাথে 10, 12 10 কত হয় 120 হয়, এটা কিন্তু আমরা নামটা থেকেই জানি, 120টি। অতএব আমরা লিখতে পারি প্যাকেটে মোট বেলুন ছিল এই 120 যোগ আমিনা যে 20টা নিজের জন্য রেখে দিয়েছিল সেই 20টি। এখন 120-এর সাথে 20 যোগ করলে হবে 140টি। উত্তর 140টি। এবার আমরা বিকল্প পদ্ধতি অর্থাৎ গাণিতিক বাক্যের সাহায্যে অঙ্কটি কিভাবে করতে পারি দেখো। মনে করি প্যাকেটে মোট বেলুন ছিল একটা অজানা সংখ্যা, আমরা ধরে নিলাম এই ফাঁকা ঘর। অতএব গাণিতিক বাক্যটি হবে, দেখো, মোট বেলুন থেকে আমিনা 20টা রেখে দিয়েছিল, প্যাকেটের মোট বেলুন থেকে আমিনা 20টা রেখে দিয়েছিল, এজন্য আমরা কি করব, এই মোট বেলুনকে ফাঁকা ঘর থেকে বিয়োগ 20। এবার এই নিয়ে 20টা বেলুন রেখে দেওয়ার পর যতগুলো বেঁচে ছিল তাকে আবার সেইগুলোকে আবার 12 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিয়েছিল, এই জন্য ভাগ 12। ভাগ করার পর প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেয়েছিল 10টি, এই জন্য সমান সমান 10। এবার হিসাব করব, হিসাবের জন্য আমরা এই গাণিতিক বাক্যটা সেম ভাবে এখানে তুলে নিলাম। এবার আমরা কি করব, এই ব্র্যাকেটের ভিতরে কাজ এখন কিন্তু আমরা আগে করব না, ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা আছে তাকে আগে কি করব, ডান সাইডে নিয়ে যাব। তাহলে অজানা সংখ্যা বা ফাঁকা ঘর বিয়োগ 20 সমান সমান 12কে যদি ওই সাইডে নিয়ে যাই, 12 সামনে আছে তোমার হচ্ছে ভাগ, ভাগ থাকলে ওই পাশে হয়ে যাবে গুণ 12। এবার ফাঁকা ঘর বিয়োগ 20, 12 সাথে 10 গুণ করলে হবে 120। এখন এই 20কে আমরা ওই ডান সাইডে নিয়ে যাব, অতএব ফাঁকা ঘর সমান সমান 120 যোগ বিয়োগ ছিল, বিয়োগ ওই পাশে যে যোগ হয়ে যাবে আর 20 20। অতএব আমরা লিখতে পারি ফাঁকা ঘর সমান সমান 140। অতএব প্যাকেটে মোট বেলুন ছিল 140টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 6। নাম্বার 6 আছে, মনির সাহেব 8000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? চলো শিক্ষার্থীরা, নাম্বার 6 সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 6, মনির সাহেব 8000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3750 টাকা বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা ধরে মাংস কিনলেন। এখন দেখো, এখানে বলেছে মনির সাহেব 8000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, সেখান থেকে উনি মুদি দোকান থেকে বাজার করেছে 3750 টাকা। তার মানে 8000 টাকা থেকে তার 3750 টাকা কমে গেল। কমে যাওয়ার পরে যত টাকা বেঁচে থাকবে সেই টাকা দিয়ে উনি 850 টাকা দরে, মানে 1 কেজি মাংসের দাম কত 800 টাকা, সেই দরে উনি কত কেজি মাংস কিনতে পেরেছে ওই অবশিষ্ট টাকা দিয়ে, সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো সমাধান। মনির সাহেব বাজারে নিয়ে গেলেন 8000 টাকা, মুদি দোকান থেকে বাজার করলেন 3750 টাকা। এই 8000 থেকে 3750 বাদ যাবে, এই জন্য আমরা দিব বিয়োগ। অতএব তার কাছে অবশিষ্ট রইল 8000 থেকে 3750 বাদ দিলে হবে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, 0কে বড় বানাবো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে রইল 1, হাতের 1 আর 7 যোগ হবে 8, 8 8 আর কত হলে 10 হবে 2 হলে, হাতে থাকে 1, হাতের 1 যোগ হবে 3 এর সাথে, 3 আর 1 4, 8 থেকে 4 বাদ দিলে 4 টাকা, 4250 টাকা। এখন এই 4250 টাকায় সে কত কেজি মাংস কিনতে পেরেছে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের 1 কেজি মাংসের দাম ছিল 850 টাকা। তাহলে 850, যেহেতু আমরা মাংস বের করবো যে কত কেজি, এর জন্য কেজির হিসাবটা আমাদের থাকবে হাতের ডান সাইডে আর টাকার হিসাব থাকবে সামনে। 850 টাকায় মাংস কিনলেন কত 1 কেজি। অতএব 4250 টাকায় মাংস কিনলেন সমান সমান 4250 ভাগ 850 কেজি। এখন দেখো 4250কে যদি আমরা 850 দিয়ে ভাগ করি, তাহলে 4250, 850 হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমরা যদি 3টা অঙ্ক নিই 425, 850 থেকে ছোট, এই জন্য শূন্য নিয়ে নিব, তাহলে কত হলো 4250। 4250-এর ভিতর 850 5 বার যাবে, 5 5 0 0, 5 5 25, 5 হাতে রইল 2, 5 8 40 আর 2 যোগ করলে 42, 4250 হবে। 4250 থেকে 4250 বিয়োগ করলে হবে 0, তাহলে আমাদের ভাগফল কত 5, এখানে হবে 5 কেজি। উত্তর 5 কেজি। এখন এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করব। দেখো বিকল্প পদ্ধতি। মনে করি মনির সাহেব মাংস কিনলেন, এই যে এটা আমরা মনে করে নিলাম ফাঁকা ঘর বা অজানা সংখ্যা এত কেজি। অতএব গাণিতিক বাক্য হবে, দেখো
মাংসের দাম, মাংস যত কেজি তার সাথে যদি 1 কেজি মাংসের দামের সাথে যদি আমি আমি ধরো 5 কেজি মাংস কিনলাম, 5 গুণ করে দিই, তাহলে কি টোটাল এই দামটা বের হবে। এই টোটাল যত দাম সেটা কি হবে, তার যে এই যে 8,000 টাকা থেকে 3,750 টাকা বাজার করার পর অবশিষ্ট ছিল সেই টাকাটা আর এই মাংসের দামটা কি সমান হয়ে যাবে। এই জন্য আমরা লিখেছি ফাঁকা ঘর গুণ 850 সমান 8,000 বিয়োগ 3,750। এখন আমরা হিসাব করব। আমরা প্রথমে গাণিতিক বাক্যটি তুলে নিয়েছি, তারপরে লিখব, আমরা আগে ডান সাইডে যে হিসাবটা আছে সেটা করে নিব। বা ফাঁকা ঘর গুণ 850 সমান সমান 8,000 থেকে 3,750 বিয়োগ করলে হবে 4,250। এখন আমরা কি করব, এই যে বাম সাইডে যে 850 গুণ হিসেবে আছে সেটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব। তাহলে লিখবো ফাঁকা ঘর সমান সমান 4,250, এটা গুণ ছিল, ওই পাশে যে হবে ভাগ, আর 850 850। অতএব 4,250-কে 850 দিয়ে ভাগ করলে হবে 5, যেটা আমরা একটু আগে করেছি 5। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 কেজি। অতএব মনির সাহেব 5 কেজি মাংস কিনলেন। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আছে নাম্বার 7। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1,050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? চলো শিক্ষার্থীরা নাম্বার 7 সমাধান করে এখন আমরা দেখে নিই। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে। প্রতি ডজন মানে 1 ডজন ডিমের দাম 150 টাকা, তাহলে 25 ডজন ডিমের দাম কত হবে সেটা আমরা বের করতে পারবো। এবার এই 25 ডজন ডিম বিক্রি করার পর যে টাকাটা পেয়েছিল সেখান থেকে সে 1,050 টাকা বিদ্যুৎ বিল দিল, আর বাকি টাকা যে ছিল সেই টাকা দিয়ে উনি 5টি মুরগি কিনলো। তাহলে এখন মুরগির দাম কত? তাহলে আমার টোটাল যে ডিম বিক্রির পর যে টাকাটা বের হবে সেখান থেকে আমরা কি করবো, 1,050 বাদ দিব, কারণ বিদ্যুৎ বিল দিয়ে দিয়েছে। বাদ দেওয়ার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা হবে 5টা মুরগির দাম। তাহলে 5টা মুরগির দাম ধরো এখানে যদি তোমার 2,000 টাকা হয়, তাহলে একটা মুরগির দাম আমরা বের করতে পারবো, ভাগ করে আমরা বের করব। এখন দেখো সমাধান। 1 ডজন ডিম বিক্রি করে 150 টাকা, অতএব 25 ডজন ডিম বিক্রি করে 150 গুণ 25 টাকা। 150-এর সাথে 25 গুণ করলে আমাদের আসবে 3,750 টাকা সমান সমান 3,750 টাকা। এর পরবর্তীতে কি করব, যে 25 ডজন ডিম বিক্রি করে পায় 3,750 টাকা, এই যেখানে পেয়েছে, বিদ্যুৎ বিল দিল 1,050 টাকা, তাহলে তার কমে গেল এই 3,750 থেকে বিদ্যুৎ বিলের এই দামটা কমে গেল, মানে বিদ্যুৎ বিলের এই টাকাটা কমে গেল। তাহলে আমরা এটা কি করব, বিয়োগ করব। অতএব অবশিষ্ট রইল 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 0 বাদ দিলে 7, 3 থেকে 1 বাদ দিলে 2, 2,700 টাকা। এই 2,700 টাকা দিয়ে উনি 5টা মুরগি কিনলো। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি 5টি মুরগির দাম 2,700 টাকা। অতএব একটি মুরগির দাম আর কম হবে, এই জন্য 2,700 ভাগ 5 টাকা সমান সমান 2,700-কে 5 দিয়ে আমরা যদি ভাগ করি, আমাদের ভাগফল এসেছে 540 টাকা। 540 টাকা, উত্তর 540 টাকা। এখন এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করব। দেখো, মনে করি প্রতিটি মুরগির দাম ফাঁকা ঘর এত টাকা, মানে অজানা সংখ্যা এত টাকা, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে গাণিতিক বাক্য হবে প্রতিটি মুরগি মানে এই 5টা মুরগির দাম যত টাকা, 5টা মুরগির দাম যত হবে। এখন 5টা মুরগির দাম, এখানে একটা মুরগির দাম যত টাকা তার সাথে যদি 5 গুণ করি তাহলে 5টা মুরগির দাম পাবো। আর ওই 5টা মুরগির দামই ছিল আমার যে এখান থেকে বিদ্যুৎ বিল দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট ছিল সেটা। তাহলে ওই দাম, এই টাকাটা আর এই 5টা মুরগির দাম কি সমান, এই জন্য আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি। ফাঁকা ঘর গুণ 5 সমান সমান 150 গুণ 25, 150 গুণ 25 দিয়েছি কারণ আমরা 25 ডজন ডিমের দাম বের করবো আগে। তারপরে বিয়োগ, সেখান থেকে বিদ্যুৎ বিলটা বাদ দিয়ে দিব 1,050। বাদ দেওয়ার পর বিয়োগফল যেটা আসবে সেটা হলো আমার যে টাকাটা বেঁচে থাকবে, সেই টাকাটাই হচ্ছে আমার 5টা মুরগির দাম। তাহলে এখানে 5টা মুরগির দাম যত টাকা হবে তার সাথে যদি 5 গুণ একটা যত টাকা, আবার এখানে ধরো আমার একটা মুরগির দাম যত টাকা তার সাথে 5 গুণ করলে সেই একই টাকা, মানে দুই পাশে উত্তর সমান বের হবে, এজন্য এখানে সমান চিহ্ন দেওয়া আছে। হিসাব, আমি প্রথমে এই গাণিতিক বাক্যটি যা ছিল সেটা তুলে নিয়েছি। এখন আমরা কি করব, ডান সাইডের কাজটা আগে করব। ফাঁকা ঘর গুণ 5 সমান সমান 3,750। এই দেখো 1,000, এখানে গুণ আর বিয়োগ আছে, তাহলে গুণের কাজ আগে করব। 150-এর সাথে 25 গুণ করলে আমাদের আসবে 3,750 বিয়োগ 1,050। বা আবারও আমরা ডান সাইডে কাজ করব, ফাঁকা ঘর গুণ 5 সমান সমান 2,700। বা এখন কি করব, গুণ 5-কে আমরা ডান সাইডে নিয়ে আসবো, সমান সমান 2,700 ভাগ 5, গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেছে 5। অতএব আমরা কি লিখবো, ফাঁকা ঘর সমান সমান 2,700-কে 5 দিয়ে ভাগ করলে আসবে 540, সেটা আমরা আগেই দেখেছি, এজন্য এখানে আমি লিখে দিয়েছি 540 টাকা। অতএব প্রতিটি মুরগির দাম 540 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, এখানেই শেষ হয়ে গেল আমাদের অধ্যায় 5-এর অনুশীলনী। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 6 শুরু করব।